তাহলে আমাদের একটা বিজনেস কার্ডের ডিজাইনের জন্য প্রথমে কি করতে হবে, একটা পেপার সাইজ নিতে হবে, তাই না? ফাইল থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্রিয়েটে ক্লিক করি, করার পর হচ্ছে কি 3.5 ইন্টু কত 2 ইঞ্চি সাইজ, এবং হচ্ছে কি ব্লিডটা কতটুকু নিয়েছি 1 পয়েন্ট মানে 0.11। দেন কালার মোড নিয়েছি RGB, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলাম। দেন আমরা একটা, আচ্ছা তাহলে হচ্ছে এখানে দেখেন আমাদের অলরেডি ব্লিড এবং হচ্ছে ট্রিম লাইন দুইটা আছে, তাই না? এখন আমাদের বানাইতে হবে কি সেফ জোন। এখন সেফ জোন বানাই কি দিয়ে, একটা শেপ দিয়ে, তাই তো? এখন এই শেপের সেফ জোনটা কত হবে এটার মাপ তো আর আমরা জানি না, তাই না? দেখেন সেফ জোনটা বানানোর জন্য আমরা যে শেপের মাপ জানি সেটা হচ্ছে কি আর্টবোর্ডের মাপ জানি না। তার জন্য আমরা কি আর্টবোর্ড সাইজের একটা কি নিচ্ছি, রেক্টাঙ্গেল নিয়ে নিচ্ছি, তাই না? ওকে, এখন এইটাকে কোথায় পাঠাইলাম, সেন্টারে, তাই না? সেন্টারে কেন পাঠাইলাম, কারণ আমার সেফ জোনটা কি সেন্টারেই হবে, তার জন্য সেন্টারে পাঠাইলাম। কিন্তু আমার সেফ জোন যেটা হবে সেটা তো আর আর্টবোর্ডের বরাবর হবে না, এর থেকে ছোট হবে। তার জন্য এই শেপটাকে আবার কি ডুপ্লিকেট আর একটা শেপ বানাচ্ছি। কিন্তু ডুপ্লিকেট যদি Ctrl+C Ctrl+V করি, হুবহু শেপটাই কি হবে, কপি হবে না। কিন্তু আমরা চাইতেছি কি যে এর থেকে যেন ছোট একটা শেপ হয়, তার জন্য এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, পাথ থেকে অফসেট পাথ। এখানে আমাদের কতটুকু ছোট নিব, -0.14 ইঞ্চি, তাই তো? প্রিভিউ অফ অন করব, তাহলে আমরা কি এর মানে যে প্রিভিউটা এটা আমরা দেখতে পাবো, ছোট একটা শেপ আসতেছে না? ওকেতে ক্লিক করবে। এখানে দেখেন আমি কোনো প্রকারে কালার চেঞ্জ করছি। এখন কালার চেঞ্জ করলেও সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। এখানে কালার না থাকলেও কোনো দরকার নেই, কারণ আমার এখানে লাগবে শুধুমাত্র দেখেন মাঝখানে একটা দাগ আছে দেখছেন চিকন, জাস্ট এই দাগটা আমার হচ্ছে প্রয়োজন, থাকলেই হবে। তাহলে আমরা এই শেপটাকে হচ্ছে এখন কি করে দেব, গাইডলাইন বানিয়ে ফেলবো। কি বানাবো, গাইডলাইন। এখন এই শেপটাকে গাইডলাইন বানানোর জন্য এই শেপটাকে সিলেক্ট করতেছি, করে রাইট মাউস ক্লিক করব, করে হচ্ছে কি মেক গাইড। তাহলে দেখেন আমাদের এটা কি হয়ে গেল, গাইডলাইন হয়ে গেছে না? দেন এরপর হচ্ছে আমি কি করব, আবার এই যে যে শেপটা আছে এই শেপটা দ্বারা আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাই ফেলবো নাকি। কারণ এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা না তৈরি করি, পরবর্তীতে আবার আমার কি এরকম একটা শেপ নিয়ে আর একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে না? বুঝতে পারছেন? মানে ডিজাইনের লাস্টে আবার কি করতে হবে, আমার এই টোটাল এরিয়া জুড়ে একটা শেপ নেওয়া লাগবে। তার জন্য আমি এই শেপ থেকেই সেভ জোন এবং হচ্ছে কি সেভ জোন বানানোর পরে সেভ জোনটাকে একটু লক করে ফেলি নাকি, এটাকে লক করে ফেললাম। ওকে, এখন হচ্ছে এইটাকে ধরলাম, ধরে আবার অবজেক্টে গেলাম, যাওয়ার পরে পাথ থেকে অফসেট পাথ, এখন হচ্ছে কি +11। 11 কেন দিলাম, কারণ আমি ব্লিড নিয়েছিলাম কত, এখন প্রিভিউ অফ অন করি। তাহলে হচ্ছে কি আমার এই শেপটা দেখেন অ্যাকচুয়াল কোন পর্যন্ত যাচ্ছে, ব্লিড বরাবর যাচ্ছে না? এখন আমি যদি এইভাবে না নিয়ে ফ্রি হ্যান্ডেলে বড় করতাম, তাহলে আমার 1 পিক্সেল হইলেও কি বড় ছোট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখনই আমি অপশন ব্যবহার করে নিচ্ছি তখন আর এই বড় ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তাহলে আমি এখন ওকেতে ক্লিক করলাম। নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর উপরেরটা হচ্ছে কি সেভ জোন। মাঝখানেরটার কি আর কোনো কাজ আছে? তাহলে মাঝখানেরটা আমি কি এখানে ধরেও, এখানে লেয়ারের এখানে ক্লিক করলেও কি শেপটা ধরা হবে না, অবজেক্টটা ডিলিট করে দিলাম মাঝখানেরটা। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকেও লক করে দিলাম। এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে দেখেন স্ট্রোক কালার ব্যবহার করা আছে না, আমি স্ট্রোকটাকে কি করতে পারি, বন্ধ করে দিতে পারি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে স্ট্রোকের কোনো দরকার নেই। বুঝতে পারছেন? এখানে স্ট্রোকটাকে নো কালার করে দিলাম, তাহলে দেখেন আর সাইডে কোনো কালো টালো কিছু দেখাবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাকেও আমি কি করলাম, লক করে দিলাম। ফাইল থেকে এই ফাইলটাকে কি করব, সেভে যাব। প্রথমে আমরা সেভ করে নিব। এখন সেভ করার জন্য সবাই সবার লোকাল ডিস্ক সিতে একটা কি তৈরি করবেন, ফোল্ডার। দেখেন আমি অলরেডি একটা ফোল্ডার করছি না, ব্যাস সি গ্রুপ এ। এখন এর মধ্যে আবার আরেকটা ফোল্ডার বানাবেন, যেটার নাম দিবেন হচ্ছে এআই। কি দিবেন, এআই।
তার মানে আমি এখন এআই ফাইল সেভ করব না, এই ফোল্ডারের মধ্যে কি করব, বিজনেস কার্ড 1, তাই না? এখন এখানে আপনারা নাম লিখে সেভ করার ক্ষেত্রে যে কাজটা করবেন, প্রথমে দিবেন তারিখ, কি দিবেন 07, তারপর হচ্ছে কি 0426, তাই তো? তাহলে প্রথমে দিলাম তারিখ, এরপর হচ্ছে কি বিজনেস কার্ড 1 কেন দিলাম, কারণ এটা 1 নাম্বার কার্ড, তাই তো? এরপর দিবেন আপনার নাম, ধরেন হচ্ছে আমি যদি বলি নামের পরে আমি কি লিখে দিচ্ছি, রোল, আমার তো আর কোনো রোল নাই, তার জন্য কি 00 ইউজ করলাম। তাহলে আপনারা এভাবে সেভ করতে পারবেন না? তাহলে আমি এখান থেকে সেভ করে নিলাম, সেভে ক্লিক করলাম। এখন কি ইলাস্ট্রেটর কততে, 2020-এই সেভ করব। যদি কখনো ক্লায়েন্টের কাজ করি তখন তাদের রিকমেন্ডেশন অনুযায়ী চুজ করে নিব ভার্সনটা। তাহলে এই অবস্থায় আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার এটা কি সেভ হয়ে গেল না? এখন দেখেন আমি পেপারটা যেভাবে রেডি করছি, এখন আমি এখানে কয়টা সাইট ডিজাইন করতে পারবো বলেন তো? একটা সাইট। কয়টা সাইট? কারণ আমি নিয়েছি, পেপার নিয়েছি কয়টা, একটা না? এখন আমি যদি মনে করি যে না, এখন একটা যেহেতু নিয়েছি আমি এইটা দিয়ে দুইটা বানাই নিব, সেটা আমরা পারি। তা আপাতত আমরা এভাবে করতেছি না, একটা নিয়েই কি কাজ করতেছি। তার জন্য হচ্ছে দেখেন আমরা এখন ডিজাইন করব। ডিজাইনের জন্য প্রথম আমরা যে ডিজাইনটা থেকে ডিজাইন করব সেই নমুনা ডিজাইনটা আমাদের স্ক্রিনের মধ্যে নিয়ে আসব। এখন এইটা আনার জন্য আমাদের ফাইল থেকে হচ্ছে প্লেস ব্যবহার করতে হবে। যদি ওপেন ব্যবহার করি তাহলে কি হবে, ওপেন ব্যবহার করলে এটা নতুন একটা পেপারে বা নতুন একটা পেজে নতুন একটা ডকুমেন্ট আকারে ওপেন হবে। আর প্লেস ব্যবহার করা মানে হচ্ছে আপনি এইখানে যে ডকুমেন্ট আছেন, যে ফাইলে আছেন, এই ফাইলের মধ্যে কি হবে, ইমেজটা ইম্পোর্ট হবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি ব্যবহার করব, প্লেস। এখন প্লেসের পর আমরা গতদিন যে ইমেজটা স্ক্রিনশট করে রাখছিলাম সেটা কোথায় রেখেছিলাম, ডাউনলোডের মধ্যে না? ডাউনলোডের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে কি স্ক্রিনশট করা আছে না, ফাইল থেকে প্লেস করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার মাউসের সাথে কি একটা ইমেজ ঝুলে আছে নাকি? এখন আমার প্রয়োজন অনুসারে শেপকে যেভাবে ড্র করি সেমভাবে মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে কি করব, ড্র করে নিব। এখন ড্র তো করলাম, এখন আমার প্রয়োজন শুধুমাত্র ফ্রন্ট সাইড, ব্যাক সাইড তো আমার দরকার নেই, আছে? আর এখানে দেখেন দ্বিতীয় আর একটা হচ্ছে কি, এই ইমেজটা একটা ক্রস সিম্বল হয়ে আছে, তাই না? এখন এই ক্রস সিম্বল থাকা মানে হচ্ছে লিঙ্কেড থাকা, কি থাকা, লিঙ্ক অবস্থায় থাকা। তা লিঙ্ক থাকলে সমস্যাটা কি, ধরেন এই ফাইলটা আপনাকে আমি সেন্ড করলাম, তখন যেহেতু এই পিকচারটা আমার কম্পিউটারে, আপনার কম্পিউটারে কি পিকচার আছে, তখন আপনার এই জায়গা এরকম ক্রস দেখাবে, কোনো পিকচার শো করবে না। তাহলে এখানে পার্মানেন্টলি পিকচারটাকে আনার জন্য এই পিকচারটাকে ইমবেড করতে হবে। কি করতে হবে, ইমবেড। দেখেন আমি এই পিকচারটা ধরলে আমাদের কন্ট্রোল বারে কি আছে, ইমবেড নামে অপশন আছে না? যখন ইমবেড এ ক্লিক করব তখন দেখেন ক্রসটা চলে গেছে। তার মানে এখন আমার এই পিকচারটা পার্মানেন্টলি ইলাস্ট্রেটরের মধ্যে কি ইনসার্ট হয়ে গেছে। দেন এখন যদি আমি এই ফাইলটা আপনাকে সেন্ড করি বা অন্য কাউকে সেন্ড করি, তাহলে এই পিকচারটা কি মিসিং দেখাবে না, বুঝতে পারছেন? তাহলে পিকচার আনার ক্ষেত্রে সবারই প্রথমে কি করতে হবে, ফাইলে যেতে হবে, প্লেস করতে হবে, দেন ইমেজটাকে চুজ করতে হবে, তারপরে কি প্লেস। এখন আপনার প্রয়োজন অনুসারে কি করবেন, ইমেজটাকে ড্র করবেন। ড্র করার পরে এইটাকে পার্মানেন্টলি নেওয়ার জন্য ইমবেড করবেন। তাহলে একটা ইমেজ চলে আসলো না? এন্ড একই ইমেজ আমি দুইবার নিয়ে আসছি, আপনি চাইলে অন্য অন্য ইমেজও কি আনতে পারেন, ঠিক আছে? এখন আমার তো ব্যাক সাইড মানে দরকার নেই, শুধুমাত্র দরকার কি ফ্রন্ট সাইড, কারণ আমরা এখন শুধুমাত্র ফ্রন্ট সাইডে কাজ করব। তাহলে ইমেজটা ক্রপ করা লাগবে না? ইমেজটাকে ধরলে দেখেন এখানে মানে ইমবেড করার জন্য আনইমবেড লেখা আসতেছে। এখানে দেখেন সেম একটু আগে যাওয়ার পরে কি আছে, ক্রপ ইমেজ। এটাতে ক্লিক করলে দেখেন আপনার এখানে একটা কি আসতেছে, বাউন্ডিং বক্স বেরিয়ে আসতেছে না? এখন আপনি এই জায়গাটা মাউসে লেফট বাটন প্রেস করে ধরে ছোট করেন, এটা এখান থেকে ধরে কি ছোট করেন, আবার এখান থেকে ধরে, মানে আপনার যতটুকু প্রয়োজন সে এরিয়াটা নিলেন, নেওয়ার পরে এখান থেকে কি অ্যাপ্লাই, ইমেজটা ছোট হয়ে গেছে।
এখন এইটাকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে মুভ করে এখানে এনে বসান। তো এখন দেখেন, এখন আমার কাজটা করতে কি সহজ হবে না? এখন প্রথম দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার চোখের আইডিয়াটা আমার বুঝতে হবে। প্রথম আমার একটা শেপ আছে, তাই না? প্রথমে কি ড্র করা আছে? একটা শেপ ড্র করা আছে, ওকে। তো এখন শেপটা কিন্তু আমরা ড্র করব ব্লিড লাইন থেকে শুরু করে মধ্যবর্তী জায়গা পর্যন্ত। তাহলে এখান থেকে যাচ্ছে আমি কি রেক্ট্যাঙ্গেল টুল, যাওয়ার পরে আমার প্রয়োজন অনুসারে মাউসের লেফট বাটন প্রেস করে শেপটাকে ড্র করলাম। এখন শেপের কালারটা কি আছে? নেভি ব্লু। তাহলে আমরা এখান থেকে কাকে চুজ করে নিব? এখন এই নেভি ব্লু আর এই নেভি ব্লু মিলতেছে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কাস্টম কালার। কি ব্যবহার করতে হবে? এখান থেকে আমার ওই সেম নেভি ব্লু বানাই নিতে হবে। এখন দেখেন এটা অনেক কষ্টকর নাকি? এরকম ভাবে চুজ করে নেওয়াটা একটু কষ্টকর না? আমরা সহজে নিতে পারি, সেটা হচ্ছে কি এখানে আমাদের একটা টুল আছে যেটা নাম আই ড্রপার টুল। কি টুল? আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হচ্ছে কালার পিক করা এবং আপনি যে অবজেক্টকে ধরে থাকবেন সেই অবজেক্টের কালারটা সেট করে দেওয়া। তাহলে আমরা যদি আই ড্রপার টুল দিয়ে এই কালারের উপরে ক্লিক করি, দেখেন তাহলে শেপটা কি? যদি কালার উপরে ক্লিক করি তাহলে শেপটা, যদি হোয়াইটের উপরে ক্লিক করি শেপটা কি হয়ে গেছে? হোয়াইট হয়েছে না? তাহলে এইভাবে আমরা আই ড্রপার টুল দিয়ে কি সহজেই কালার নিতে পারবো না? তাহলে কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে আইডিয়া অনুসারে কি করতে হবে, উপরে একটু ফাঁকা নিচে একটু ফাঁকা রাখলাম। এরপরে শেপটার মধ্যে একটু দেখেন সামনের পাশটা কি আছে, একটু সামনের দিকে মানে বাহিরে দেওয়া আছে না? তাহলে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই সামনের অংশটা বাহিরে নেওয়ার জন্য, এখানে কি কোনো ইয়ে পাচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি? তাহলে অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু নেই, অ্যাঙ্কর পয়েন্ট আমার কি অ্যাড করা লাগবে না? তাহলে অ্যাড করব কোত্থেকে? পেন টুলের যাওয়ার পর এখান থেকে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি যদি এখানে আসি একটা জিনিস দেখেন, মাঝ বরাবর এটা আমার মিডিল পয়েন্ট না? এখানে একটা দাগ শো করতেছে, তাই না? একটু উপর নিচে হইলে আর যদি আপনি এই দাগটা খেয়াল করতে পারেন তাহলে আপনার কি একদম অ্যাকচুয়াল মিডিল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট যাবে না? তাহলে আমি এই বরাবর হচ্ছে এই পাতের উপরে ক্লিক করতে হবে। কিসের উপরে? একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, তাই তো? এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি। ধরার পরে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে ড্র করি, দেখেন আমার এটা কিন্তু একটু উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তাই না? যদি এখন শিফটটাকে একটু ধরি তাহলে আমি মাউস উপরে করলে দেখেন বেশি উপর, একবার অনেক উপরে যাচ্ছে না? এক কথায় শিফট ধরে যদি সরাই তাহলে এটা কি একদম সমানভাবে সোজাসুজি সরবে। আর যদি উপরে উঠাই তাহলে একটা মানে নির্দিষ্ট একটা ডিগ্রিতে উপরে উঠতেছে না? এই জন্য আমরা এটাকে সোজা নেওয়ার জন্য কি ধরে নিলাম? শিফট ধরে নিয়ে এটাকে একটু সামনে এগিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এই শেপটা কি ড্র করা শেষ না? এর মধ্যে কি ব্যাকগ্রাউন্ডে আর কোনো ডিজাইন আছে? এখন হচ্ছে আমাদের লেখাগুলো লিখতে হবে, তাই তো? প্রথমে এখানে আছে কি ইয়োর নেম। আমাদের মনে হচ্ছে যে শেপটা একটু বড় হয়ে গেছে, তাহলে আমি একটু কি করি, জাস্ট এই দিক দিয়ে একটু ছোট করে এখান থেকে এদিকে নিয়ে আসি, ওকে। এখন কি ঠিকঠাক আছে? আর এটাকে যদি আমি কি করি, এইভাবে অ্যালাইনমেন্ট করি, দেখেন আর্টবোর্ড বরাবর অ্যালাইন হচ্ছে না? তাহলে আর্টবোর্ড বরাবর করা যাবে না, আমার করতে হবে কাকে? ব্লেড বরাবর। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটাকে ধরে নিতে পারি, সেটা হচ্ছে কাকে কাকে? অ্যালাইনমেন্ট থেকে এটা লক আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা লক আছে না? অবশ্যই এখানে কোনো পরিবর্তন আনতে হলে লকটাকে আগে আনলক করতে হবে। তাহলে এখন ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, লক থাকলে দেখেন ব্যাকগ্রাউন্ড কি ধরা যায়? তাহলে আনলক করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, এইটাকে ধরলাম, ধরে ব্যাকগ্রাউন্ডটাকে কি করলাম? লক, কারণ ব্যাকগ্রাউন্ড নড়তে পারবে না। আমার এইটা যে কার সাথে ফিক্সড হবে? এই ব্যাকগ্রাউন্ডের শেপের সাথে না? তার মানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এতে কি আমাদের উপকার হয়েছে? আর তা না হলে আমি যদি এখানে কি করতাম, হাত দিয়ে এরকম মিলাইতাম, মানে আমি এখন পারফেক্টলি হয়তো পারবো, কিন্তু আপনাদের কি হবে, দেখা গেলে এরকম এক পিক্সেল কি বাহিরে চলে যেতে পারে না? তো এই জন্য ব্যাকগ্রাউন্ডটা নেওয়াটা আপনার জন্য কি কার্যকর হয়েছে, ওকে।
তার মানে এখন দেখেন যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে অ্যালাইনমেন্ট করলাম একদম পিক্সেল পারফেক্ট, বাহিরে একটু অংশও নেই। ওকে, আচ্ছা তাহলে আমাদের শেপটা হয়ে গেল নাকি? এখন হচ্ছে আপনার নাম লিখতে হবে। এখানে কি লেখা আছে? ইয়োর নেম। তাহলে টাইপ টুল নেন, নেওয়ার পরে এখানে কি একটা ক্লিক করেন, করার পরে কি লেখেন? ধরুন আপনার নাম, আপনার নাম হচ্ছে কি জানো স্যার? আল আমিন। ধরেন আমাদের ব্যক্তির নাম হচ্ছে কি? আল আমিন। এখন আল আমিন লেখাটা কি আছে? একটু বোল্ড এবং বড় না? তাহলে আমরা ক্যারেক্টারে যাই, যাওয়ার পরে প্রথমে এখানে ফন্ট ধরেন আমরা টাইম নিউ রোমান ইউজ করি। ওকে, টাইম নিউ রোমানের বোল্ড ইউজ করলাম। ওকে, একটু বড় করে দিলাম, দিয়ে এখানে আলামিনটা লেখা শেষ। এখন যদি সম্পূর্ণ বড় হাতের লেখা হয় তাহলে আমাদের ক্যাপস লক চেপে লিখতে হবে না? অথবা কি করবেন, লেখার পরেও আমরা বড় ছোট বানাইতে পারি। তার জন্য আমাদের টাইপ অপশন মানে টাইপ মেনু থেকে ক্যারেক্টার চেঞ্জ ক্যারেক্টার অপশনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করেছিলাম সেম একই নিয়মে সিলেক্ট করলাম, টাইপে গেলাম, চেঞ্জ কেস, তাই না? প্রথমে আছে কি লোয়ার কেস, টাইটেল কেস। এখন আমাদের লাগবে কোনটা? আপার কেস। তাহলে আপার কেস করলে কি সম্পূর্ণ বড় হাতের হয়ে গেল না? ফন্টটা একটু বেশি বড় মনে হচ্ছে, আমি ম্যানুয়ালি ছোট করে দিই। এখন নামের ক্ষেত্রে ফন্ট কত থাকবে? সাধারণত নামের ক্ষেত্রে ফন্ট থাকবে আপনার 14। কত? 14 সাইজ থাকবে। যখন আপনি এই টাইপ ব্যবহার করবেন তাহলে নামের ক্ষেত্রে ফন্টটা আমরা কত রাখবো? 14, মানে 10 থেকে 14। এখন আমরা যদি এখানে 12ও রাখি তাও দেখবেন কি ভালো লাগবে। ঠিক আছে, কারণ এর নামটা হচ্ছে ছোট, তো যখন 12 রাখতেছি কেন, যখন বড় নাম হবে সেটাও যেন ওই ব্যক্তি বসাইতে পারে। এরপরে আসা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইনার। এটা হচ্ছে কি ডেজিগনেশন। তাহলে উপর হচ্ছে নাম, তারপরে কি? তাহলে ডেজিগনেশন জন্য আবার কি করবেন? টাইট মানে টেক্সট বক্স নেবেন, ক্লিক করবেন, লেখেন গ্রাফিক্স ডিজাইনার। এখন এইটা দেখেন, এইটা আবার কি আছে? জেনারেল ফন্ট আছে না? তাহলে এটা বোল্ড থেকে কি করে দেন রেগুলার ফন্ট সাইজটা, এর থেকে এটা ছোট না? তাহলে এটার ফন্ট সাইজ করে দেন হচ্ছে 8, 9। ওকে, অর্থাৎ 7 থেকে 10। কত থেকে? 7 থেকে 10। এটা তো বড় মনে হচ্ছে, তাহলে আরো ছোট করি, 6 করি। 6 করলে বেশি ছোট, 7 করলে কি কাছাকাছি আছে আর কি। ঠিক আছে, এখন আমাদের নাম চলে গেল এবং কি ডেজিগনেশন চলে গেছে, তাই না? এখন এর নিচে দেখেন ডেজিগনেশন নিচে একটা কি আছে? লাইন। এখন দেখেন আমরা শেপ ড্র করা শিখছি, কিন্তু এখনো কি লাইন ড্র করা শিখছি? শেপ যেভাবে ড্র করতে হয় লাইনও কি সেম ভাবে ড্র করতে হয়। এখন শেপে হচ্ছে ফিল কালার থাকে, লাইনে শুধুমাত্র মানে শেপে ফিল স্ট্রোক দুইটাই থাকে, লাইনে শুধুমাত্র কি কালার থাকে? স্ট্রোক থাকে। তাহলে আমরা এই শেপের আগে দেখেন এখানে লাইন সেগমেন্ট টুল আছে না? এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে নিলাম। এখন এখান থেকে ড্র করলাম, আঁকা বাঁকা হচ্ছে না? সোজা করবো কেমনে? শিফট ধরলে এটা কি হবে? সোজা ড্র হবে। তাহলে ড্র করলাম, করার পরে দেখেন আমি যদি এখানে ফিল কালার দিই, এটা কোনো কালার হচ্ছে? এটা কোনো কালার হয়? দেখেন আমি একটু মুভ টুলে যাই, দেখেন এখানে কোনো কালার হইছে? কারণ আমি ফিল কালার ইউজ করছি। তাহলে সে স্ট্রোক বা লাইনে কখনোই ফিল কালার ইউজ হয় না, এখানে ইউজ হয় কি স্ট্রোক কালার। যেহেতু কালো, আমি কালোই অ্যাপ্লাই করি, তাহলে দেখেন স্ট্রোক চলে আসছে। এখন স্ট্রোকটা যদি আমার মোটা মনে হয়, এখানে কত আছে? 1 পিটি। এখন 1 পিটি ছোট ভ্যালু কি আছে? আছে, 0 পয়েন্ট আছে না? তার মানে আমি এখানে কি যদি 0.75 দিই মানে 75 দিই, দিয়ে একটু চেক করতে পারি যে কি অবস্থা। সরি, আমি এটা ধরা ছিল না,
আমি এখানে নিচের দিকে আরো ক্লিক করলে ওটা যাবে, দেখেন এখন কি আরো একটু চিকন হয়ে গেছে না? যদি আরো চিকন লাগে করতে পারবো না আমরা? 0.01 পর্যন্ত কি এখানে দেওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমাদের লাইনটাও চলে গেল নাকি? এখন দেখেন এই তিনটা যে আমি লিখছি এই তিনটাকে একটু কাজ করব হচ্ছে কি প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট করতে হবে শুরুতেই। এখন এই লেখাগুলো আপনার কোন দিকে সোজা আছে দেখেন তো, তার মানে তাহলে আপনি কোন দিকে অ্যালাইনমেন্ট করবেন? রাইট। এটাও কি রাইট। এখন এইদিকে সরে আসছে, আপনি দুইটাকে একসাথে ধরলাম কিভাবে বলেন তো? শিফট। এই যে এখানে এই যে কি বরাবর নিলাম, আর এখান থেকে দুইটা একসাথে ধরছে, তিনটাকে একসাথে ধরলাম, ওকে? কারণ এটাও তো আমার সরানো লাগবে না, ধরে এখান থেকে কোন দিকে দিয়ে দিলাম? লেফট দিকে সোজা করে দিলাম, ওকে? এখন একটু কি এই দিকে নেওয়া লাগবে না? এখন আমার অল্প একটু ডানে বামে মুভ করার জন্য অল্প একটু মানে 1 পিক্সেল বা 2 পিক্সেল, যেটা আমরা মাউস দিয়ে মুভ করতে গেলে অনেক বেশি হয়ে যাবে না? তার জন্য আমরা কিবোর্ডের অ্যারো ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? অ্যারো বলতে কি কোনটা চিনতে পারছেন সবাই? চারদিকে যে চারটা তীর সিম্বল আছে, এখন যদি আপের দিকে উঠাই তাহলে দেখেন আপ যাচ্ছে না, যদি ডাউন প্রেস করি তিনটাই কি, যদি লেফটে প্রেস করি তাহলে তিনটাই, আর যদি রাইটে প্রেস করি তিনটাই। তাহলে আমি এখানে রাখলাম কোন বরাবর? এখন এই জায়গাটা একটু ছোট আছে, তাহলে শিফট ধরে এটাকে একটু ছোট করে দিলাম। এখন এই তিনটা একসাথে কি করে ফেলবো? গ্রুপ করে ফেলবো। কি করে ফেলবো? দেখেন সবগুলো আলাদা আলাদা লেয়ার ছিল না, তিনটা আলাদা আলাদা লেয়ার আছে না? যখনই রাইট মাউস ক্লিক করে কি করতেছি, গ্রুপ, তিনটাই কি একই লেয়ার হয়ে যাচ্ছে না? মানে একটা লেয়ার মধ্যে। এখন আবার এই গ্রুপের অ্যারেতে ক্লিক করলে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি ধরতে পারবেন, আর গ্রুপটা ধরে অফ করে দিলে কি অফ হয়ে গেল। এখন এই গ্রুপটা কেন করলাম? কারণ এইটা দেখেন আমাদের এই পেজের কোথায় আছে, মাঝামাঝি জায়গায় না? এখন যদি গ্রুপ না করি তাহলে এটা কিন্তু আমি মাঝামাঝি আনতে পারবো না, কারণ যখনই গ্রুপ করছে এটা একটা অবজেক্ট হয়ে গেছে না? এর সাথে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরি, কাকে ধরলাম? দুইটাকে একসাথে। আমি এখান থেকে ধরলাম, আপনি চাইলে এখান থেকে ধরতে পারেন। ধরে ব্যাকগ্রাউন্ডটাকে কি করলাম? লক হয় না কেন? সরি, শুধু ব্যাকগ্রাউন্ড ধরা আছে, এটা ধরা নেই। তাহলে শিফট দিয়ে আবার এটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ডটাকে কি করলাম? লক, মাঝখানে পাঠাই দিলাম। তাহলে দেখেন এটা কি মাঝামাঝি চলে গেছে না? এখন যদি মাঝামাঝি যে থাকে, এখন হচ্ছে আপনার কি এই কাজটুকু করতে হবে। এটার জন্য প্রথমে আবার কি টেক্সট টাইপ টুল নিতে হবে না? টাইপ টুল নেবেন, নেওয়ার পরে 1 2 3, হ্যাঁ। এখন দেখেন লেখা যেহেতু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখান থেকে কালারটা কি করে নিতে পারি? শুরুতেই চেঞ্জ করে নি, তাহলে বোঝা যাবে আর কি। আবার টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে এখানে কি কালার চেঞ্জ করার জন্য কোথায় গিয়েছিলাম? মুভ টুলে, ঠিক আছে? আচ্ছা, 1 2 3, এরপর হচ্ছে কি ডেমরা লিখি আমি, ঠিক আছে? ও আমাদের তো মেহেরপুর নাকি? হ্যাঁ, ওটা লেফট যদি আমি আগে করে নিই তাহলে কি ভালো, আর যদি আগে না করে নিই তাহলে কি করতে হবে পরে? তাহলে আমি আগে এখনই করে নিচ্ছি, দেখেন লেফট করে নিলাম আর কি। এখন লেফটের দিকে সরতে থাকবে, মেহেরপুর সদর কমা, এখন হচ্ছে লাস্টে একটা কি ব্যবহার করলাম, একটা ফুল স্টপ ইউজ করলাম, ওকে? এখন দেখেন এই লেখাটা আর এই লেখাটা কি এক না? এইটা আর এটা কি একটু ছোট আছে, তাই তো? তাহলে ওইটাতে 6 ব্যবহার করছে, এটাতে কত ব্যবহার করব? সরি, ওইটাতে 7 ব্যবহার করছে, এটাতে ব্যবহার করলাম 6। তাহলে দেখেন পারফেক্ট সাইজ চলে আসছে না? এখন এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আপনি যদি আবারও টাইপ টুল নিয়ে লেখেন, লিখতে পারবেন না? এখন কি সাইজ মেজার চেঞ্জ করা লাগবে? খালি টাইপ টুলটা নেবেন, কারণ অলরেডি সাইজ কি চেঞ্জ করা, কিন্তু সমস্যা হচ্ছে কালারে, তাই না?
তাহলে এই যে যেহেতু এই কালারের ঝামেলা করতেছে, আমরা চাইলে টাইপ টুলটা নিতে পারি, বা যেহেতু এই সেম লেখাটা আবার সব জায়গায় হবে না, এই লেয়ারটাকে ধরে অল্টার চেপে ধরে একটা কপি করে নিলাম। ওকে, তার মানে দেখেন এখন যদি আমি শুধু এটা এডিট করে কি করে দিই, নাম্বারটা লিখে দিই, ক্লিক করে এডিট করে দেখেন, তাহলে আমরা এখানে কি লিখলাম, ফোন নাম্বার। এখন ফোন নাম্বারের ফন্ট কি চেঞ্জ হবে? এইটার এটা একই না, আবার পরেরটাও কি একই ফন্ট হবে, তাহলে এইটাকে আবার কি করে নিচ্ছি, ফোন নাম্বারটাকেই কপি করলাম, করে এডিট, মানে এটাতে সুবিধা কি, ওই যে বারবার আমার কি কালার চেঞ্জ করা লাগতেছে না, আর ফন্টই করা লাগতেছে না। তাহলে এখানে হবে কি youremail.com। ওকে, এরপরেরটা কি আছে, ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটেও কি সেম লেখা হবে না? এখান থেকে কি করতেছে, আবার কপি করলাম, করে এটাকে কন্ট্রোল এ দিয়ে মুছে ফেললাম। মানে এখানে দেখেন আমি কন্ট্রোল এ দিচ্ছি, সবগুলো একসাথে সিলেক্ট হচ্ছে, ব্যাক স্পেস দিচ্ছে কি সবগুলো একসাথে মুছে যাচ্ছে। এখন এখানে লিখলাম ইওর ওয়েবসাইট। আচ্ছা, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ইনফরমেশন লেখা হয়ে গেল না? এখন এইখানে একটা বিষয় আছে হচ্ছে আইকনের। কিসের বিষয়? আইকন। এখন এই আইকনগুলো আমি কোথায় পাবো, নাকি আইকনগুলো আমি পাবো আমাদের গুগলের একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। কি আইকন? ফ্ল্যাট আইকন। সবাই ওয়েবসাইটটা নোট করে নেন, ফ্ল্যাট আইকন লিখে সার্চ করেন। ফ্ল্যাট আইকন, তাহলে দেখেন এই যে ফার্স্ট ওয়েবসাইট পেয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো কিভাবে ডাউনলোড করব। ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এখানে প্রথম হচ্ছে আমাদের আগে জানতে হবে যে কি কি আইকন এখানে ব্যবহার করা আছে। প্রথমে দেখেন কি আছে, এটা লোকেশন, তারপরে কল, তারপরে ইমেইল, তারপর হচ্ছে ওয়েবসাইট, তাই না? তার মানে ওয়েব আইকন, এটা ইমেইল আইকন, এটা কল আইকন, এটা লোকেশন আইকন। তাহলে আমরা এখানে যে সার্চ করব, প্রথমে যেহেতু আমাদের আমরা আগে কলও সার্চ করতে পারি, লোকেশনও সার্চ করতে পারি, কোনো প্রবলেম নেই। এখন আমি লোকেশনটা নিয়ে নিই, সিকোয়েন্স অনুযায়ী নিচ্ছি। লোকেশন, আমি কিন্তু আইকন আর লিখে নাই, লিখছি শুধু কি লিখছি, কারণ ডান সাইডে দেখেন অলরেডি বলা আছে কি এটা আইকনের ওয়েবসাইট। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমার অ্যাকাউন্ট কি এখানে লগ ইন আছে, সাইন আপ আছে? তা এই রকম যদি অ্যাকাউন্টটা সাইন আপ বা লগ ইন না থাকে, আপনি ফ্রিতে বেশি ইউজ করতে পারবেন না। তাহলে এখানে আপনি ফ্রিতে অনেক নিতে পারবেন, আনলিমিটেড। সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকাউন্টটা কি করতে হবে, লগ ইন করতে হবে আর কি। এখন আমার অলরেডি সাইন আপ করা আছে, তাহলে আমি কিসে ক্লিক করব? আর আপনার যদি লগ ইন করা নেই, মানে সাইন আপ করা নেই, তারা হচ্ছে কোথায় ক্লিক করবেন, সাইন আপ। আমি লগ ইনে ক্লিক করলাম, করার পরে আমি করে দিচ্ছি কন্টিনিউ উইথ। আপনারাও সাইন আপ করার সময় কন্টিনিউ উইথ গুগল করে দিবেন, তাহলে আর কোনো ঝামেলা পোহাইতে হবে না, ঠিক আছে? অটো ক্রিয়েট হয়ে যাবে। কন্টিনিউ উইথ গুগল করে দিলাম। এখন আমার এখানে একাধিক অ্যাকাউন্ট আছে, যার জন্য আবারও শিওর হইতে বলতেছে, এটাতে ক্লিক করলাম। দেন দেখেন এটা দিয়ে হচ্ছে কি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে না? এখন এখন হচ্ছে আমি কি করব, লোকেশন লাগবে। তাহলে আমি এই যে লোকেশনে আইকনটা আছে, নিচে কি আছে দেখেন তো, ডাউনলোড, ক্লিক করব। এখন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে এসবিজি আর একটা কি। এখন এসবিজির সাথে দেখেন একটা মুকুট আছে, তাই না? এই মুকুটটাকে বলি আমরা প্রিমিয়াম সিম্বল। কি সিম্বল? মানে এই যে ওয়েবসাইট থেকে আপনি আইকন নিচ্ছেন, এই আইকনের দুইটা ভেরিয়েশন, একটা হচ্ছে মানে দুইটা ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে ফ্রিতে আর একটা প্রিমিয়াম বা টাকা দিয়ে। এখন আপনি এসবিজি ফাইল দিতে হলে অবশ্যই এই অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন কিনতে হবে, তখন আপনি কি করবেন, এসবিজি নিতে পারবেন। অন্যথায় আপনার কি পিএনজিটাই
তা আমরা পিএনজি নিয়ে আমাদের কাজটা কমপ্লিট করব। তাহলে আমি এখান থেকে লোকেশন আইকনের আগে খেয়াল করেন এখানে কোন টাইপের আইকন দেওয়া আছে। এখানে কি মধ্যখানে কি ফাঁকা আছে না ফিল? কই প্রত্যেকটা ফিল না, অর্থাৎ এই যে এই টাইপ এখানে আইকন হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে আউটলাইন আইকন আর একটা হচ্ছে ফিল আইকন। বা দেখেন এই যে এটা হচ্ছে কি মানে চারো সাইডে মানে চার সাইডে বর্ডারে কালার, আর এটা কি ফিলে কালার, তাই না? তো এটা হচ্ছে ফিল টাইপের আইকন আর এটা হচ্ছে কি আউটলাইন টাইপের আইকন না? তাহলে আমার ওখানে ব্যবহার করা আছে কি ফিল টাইপ না? আর সবসময় খেয়াল রাখবেন আইকন ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো ডিজাইনে ফিল ব্যবহার করেন তাহলে সবগুলোই কি ফিল হবে, ঠিক আছে? আর যদি আউটলাইন ব্যবহার করেন সবগুলোই কি আউটলাইন। তাহলে আমাদের ওইখানে ফিল ব্যবহার করা আছে, তার জন্য আমি এখান থেকে কি করতেছি ফিলের লোকেশনটা নিলাম। এখানে যদি রেজাল্ট দেখেন তাহলে হচ্ছে কতগুলো আসছে দেখেন তো। আপনি যদি নিচের দিকে যান দেখেন পরবর্তী পেজ আছে, তার মানে আপনার এখান থেকে আইকন পছন্দ হবে না এমন তো কোনো কথা নেই, কারণ দেখেন একই লোকেশন কতভাবে প্রেজেন্ট করা। ঠিক আছে, তাহলে আমাদের লোকেশনটা কমপ্লিট না? এবার কি লিখবো? এটার ক্ষেত্রে আউটলাইন এবং ফিল আমরা নিব কোনটা? ডাউনলোডে ক্লিক করব, এসবিজি দিলে কিন্তু আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন চাইবে, তাহলে কি পিএনজি তে দিলাম, তারপরে কি ফ্রি ডাউনলোড। ওকে, তাহলে দুইটা শেষ। তৃতীয় নাম্বার হচ্ছে কি ছিল? আসছে ইমেল, ইমেলও কি সেম টাইপেরটা আছে না? ডাউনলোড করলাম। এরপরে হচ্ছে ওয়েব, তাই না? এখন ওইখানের ওয়েবটা একটা তীর সিম্বল দেয়া আছে তাই তো, কিন্তু আমরা এখন যে ওয়েব পাবো এই ওয়েবটা কি না ওইটার মতো তীর সিম্বল না, এটা হচ্ছে ওয়েব আইকনই। এখন আপনি যদি মনে করেন ওইটা নিতে তাহলে ওইটাকে কার্সর লিখে সার্চ করেন। কি লিখে সার্চ করেন? হ্যাঁ মানে দেখাই দিচ্ছি আর কি আমি। দেখেন পাচ্ছেন ওই টাইপের? ওইখানে যে ওয়েব ছিল ওইটা হচ্ছে কি এরকম কি কি নেওয়া কার্সর, কিন্তু আপনার সরাসরি ওয়েব বোঝানোর জন্য কি নিতে হয়, অর্থাৎ এই টাইপের গুলো ভালো স্পষ্ট রিপ্রেজেন্ট করে না। এটারও যে ফিল যেটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি। এখন ফিলের মধ্যে দেখেন আরো একাধিক ক্যাটাগরি আছে না? এটা একটু মোটা মানে, আর এটা হচ্ছে কি একটা চিকন না ফাঁকা জায়গাগুলো। জাস্ট আমি এইটাতে রাইট মাউস ক্লিক করে ডাউনলোড করে নিলাম পিএনজি। যেহেতু ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড করছি কি আইকনের পিকচার না? তাহলে পিকচার আমরা এখানে কিভাবে ওপেন করি বলেন তো? ফাইল থেকে প্লেস। ইতিপূর্বে আমরা একটা পিকচার নিয়েছি, এখন আমরা একটা নিব না একাধিক নিব একসাথে। এইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, এইটাকে ধরলাম কন্ট্রোল দিয়ে, এটাকে ধরলাম আবার কন্ট্রোল দিয়ে কি এটাকে ধরলাম। হ্যাঁ, একসাথে সবগুলো সিলেক্ট করলাম। দেন এখন যদি হ্যাঁ, তাহলে দেখেন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করেও কি করতে পারবো ফটোশপে নিতে পারবো। এখন এখানে যদি খেয়াল করেন এটা কি কি ফাইল দেখেন তো? পিএনজি হচ্ছে কি ভেক্টর ফাইল নাকি নর্মাল ইমেজ? নর্মাল ইমেজ না? তাহলে আমরা নর্মাল ইমেজগুলো পিএনজি কে ফাইল থেকে কি করলাম প্লেস করলাম। এখন আমার মাউসের সাথে কয়টা আছে? চারটা। ফার্স্ট একটা ড্র করলাম লেফট বাটন প্রেস করে, সেকেন্ড আরেকটা ড্র করলাম, থার্ড আরেকটা ড্র করলাম, ফোর্থ। দেখেন একটা ইমেজে কি আবার ইমবেড আছে? তাহলে আমি কি বলছি যে প্রত্যেকটা ইমেজ ড্র করার পর পরে কি করে দিতে হবে। তা আমি কি করতেছি একবারে চারটাকে ধরে ইমবেড করতেছি। কয়টাকে ধরে? এখন যদি চারটার সাথে অন্য কিছু ধরা হয়ে যায়, এইটা ধরা হয়ে যায় খেয়াল করেন,
মানে ভুল করে যদি 4টার সাথে এটাকে ধরে ফেলেন তাহলে কিন্তু আর ইমবেড আসবে না। এর কারণ কি জানেন, এটা অলরেডি ইমবেডেড আছে। তাহলে যেগুলো ইমবেডেড নেই সেইগুলো যদি একসাথে সবগুলো ধরেন ইমবেডটা পাবেন। ক্লিয়ার? অথবা আপনার প্রবলেম হলে একটা একটা করে কি করেন, ইমবেড করেন। তাহলে এখন আমাদের এখানে আইকনটা হয়ে গেল। আইকনটা আমার কার্ডের সোজাসুজি নিয়ে আসি, কিন্তু আইকন সবগুলো দেখেন কি অনেক বড়। প্লাস আইকনের সাথে আর একটা জিনিস আছে, দেখছেন একটা কি আছে, সার্কেল। তাহলে আমরা আইকনটাকে পরে ছোট করব, যেহেতু একটা সার্কেল দিয়ে এরিয়া নির্দিষ্ট করে বলা আছে। তাহলে আমরা একটা কি নিব, ইলিপস নিব, নিয়ে শিফট ধরে ড্র করব। এখন দেখেন আমার ওই সার্কেল আর এই সার্কেল কাছাকাছি আছে, একটু বড় আছে না? তাহলে এতটুকু হইলে হচ্ছে। এখন সার্কেলের মাঝে কোনো কালার নেই, কালার কোথায়, স্ট্রোকে। তাহলে আমরা মাঝের কালারটা কি করি, অফ করি, স্ট্রোকের কালারটা অন করি, হোয়াইট। আচ্ছা শেপটা সিলেক্ট নেই, এটাকে অফ করলাম আর এটাকে, তাহলে দেখেন ওটা হয়ে গেছে না? এখন তার মানে আপনার এই আইকনটা কার মধ্যে বসাইতে হবে, এই ছোট্টর মধ্যে না? এখন এই ছোট কি একটা হবে নাকি আরো একাধিক হবে? একাধিক হবে না? আরো আরো কয়টা লাগবে? তাহলে একটাকে ধরে অল্টার দিয়ে কি করলাম, খেয়াল করেন কপি অপশন আসার পরেই, আচ্ছা এখন দেখেন কপিটা আসতেছে না, তাই না? একটু বড় করি, সরি আমি হচ্ছে ভুল কমান্ড চেপে ধরে রাখছিলাম। অল্টার না ধরে, অল্টার এখানে কোনটা ধরা ছিল, উইন্ডোজ ধরা হয়ে গেছিল, অল্টার ধরলাম। দেখেন এখন কপি আসতেছে। হ্যাঁ, এত ঝামেলা কেন হচ্ছে জানেন, আমার শেপটা অনেক ছোট না? এখন আমি যদি এই ঝামেলা না করতে চাই, অল্টার দিয়ে এটাকে একটু বড় করে নিই, তাহলে দেখেন ইজিলি এটাকে কি ধরতে পারবো এবং কপি করতে পারবো। জাস্ট একটাকে কপি করলাম, এরপরে এর ডুপ্লিকেট বানানোর জন্য কি কমান্ড, কন্ট্রোল ডি, দুইটা তিনটা চারটা হয়ে গেল না সরাসরি? এখন এইটাকে প্রথমে কি করেন, এখানে নিয়ে আসেন, এর সাইজ অনুযায়ী কি করেন। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, যেটা আমার শেপের মানে এইটার সাথে এর কালারও কি আছে, সাদা আছে না? তাহলে এখন এটা কিন্তু ইমেজ, সাধারণত ইমেজের কোনো কালার কি করা যায় না, চেঞ্জ করা। তাহলে আপনারা এটাকে চেঞ্জ করার জন্য আগে এটাকে শেপ বানাইতে হবে। কি বানাইতে হবে, শেপ। তা এখন কোনো ইমেজকে শেপ বানানোর জন্য আমরা যে অপশনটা ব্যবহার করি সেটাকে বলে ইমেজ ট্রেস। কি বলে, ইমেজ। তাহলে আমি এটাকে ইমেজ ট্রেস আগে করি, সিলেক্ট করলাম, এটা বাহিরে রাখি, সিলেক্ট করলাম, করার পরে আমার উইন্ডো মেনু থেকে আগে ইমেজ ট্রেসটাকে কি করতে হবে, অন করতে হবে। অন করে দিলাম, এখানে আসছে না? এখানে নিয়ে কি করে দিলাম, ফিক্সড। এখন এইটাকে ধরা আছে, ইমেজ ট্রেসে চলে গেলাম, এখান থেকে দেখেন কি লেখা আছে, প্রিসেট ডিফল্ট ট্রেনিং মানে ট্রেসিং রেজাল্ট, কালার মোড কি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার মানে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কোনো কাজ করবে না। এরপর হচ্ছে কি থ্রেশর, যা আছে তাই থাকবে। এখন অ্যাডভান্স অপশনে আমি যদি যাই, এখানে একটা অপশন আছে ইগনোর হোয়াইট। কি আছে, ইগনোর, মানে এটা যখনই পিকচার থেকে শেপ হবে এর খালি যে জায়গাগুলো আছে না, এই জায়গায় কি চলে আসবে, হোয়াইট কালার। এখন আমি যদি চাই যে না এটা যেন হোয়াইটটা যেন না আসে, তাহলে আমরা কি করব, ইগনোর হোয়াইটে ক্লিক করব। ওকে, আমি একটু প্রিভিউ করে দেখেন, এখন কি সাইডে সাদা চলে আসছে না? যদি ইগনোর হোয়াইটটা অন করে দিই তাহলে দেখেন সাদাটা কি চলে গেছে না? দেন তাহলে আমার এটা ইমেজ ট্রেস কিন্তু হয়ে গেল, তাই না? কিন্তু ইমেজ ট্রেস হইলেই শুধুমাত্র কি কালার চেঞ্জ করা যাবে না, ইমেজ ট্রেস করার পরে কি করতে হবে, এক্সপান্ড। কি করতে হবে, যখনই এক্সপান্ড করব দেখেন এটা কিন্তু শেপ হয়ে গেছে, এখানে কালারগুলো চলে আসছে না? এখন যদি আপনি মনে করেন যে বেগুনি দিবেন বা হচ্ছে কি দিবেন, হোয়াইট দিবেন বা, তাহলে সেই কালারটা হয়ে যাচ্ছে না? তাহলে দেখেন প্রত্যেকটা আইকনকে আপনার কি করতে হবে বলেন তো, ইমেজ ট্রেস করে করে বসাইতে হবে না? এটার কাজ শেষ, এটা ডিলিট করে দিলাম। এখন আবার এটাকে বড় থাকা অবস্থায় আমি ইমেজ ট্রেস করে নিচ্ছি, সিলেক্ট করলাম,
ইমেজ ট্রেসে গেলাম, সবকিছু সেট করাই আছে তাই না? আবার একটু সিলেক্ট করি, মানে হচ্ছে যে অনেক সময় হয় কি সিলেক্ট করে নিলে এই জায়গাটা শো করবে না, তখন আবার কি করবেন, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করে নেবেন। এখন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবকিছু ঠিকঠাক, শুধুমাত্র কি ইগনোর হোয়াইট, তারপর হচ্ছে কি প্রিভিউ নাকি? আর ইগনোর হোয়াইট বাদ দিলে সাদা চলে আসে না? তাহলে এতটুকু শেষ। এবার হচ্ছে কি করব, এটাকে আমি ই করে আবার মুভ, এটাকে সিলেক্ট করে এক্সপান্ড। ওকে, না এই ইমেজ ট্রেসটা একসাথে করা যাবে না, এক এক করে করতে হবে। তাহলে আবার এটাকে ধরবেন, ধরার পরে কি ইমেজ ট্রেসে যাবেন, দেখেন শো করতেছে না, তাহলে আমি কি করব, বাইরে ক্লিক করে আবার ধরবো, ইগনোর হোয়াইট প্রিভিউ। ওকে, এখন হচ্ছে কি করবেন, এক্সপান্ড। তাহলে এটা হয়ে গেল না? আবার এটাকে ধরলাম, ইগনোর হোয়াইট প্রিভিউ। অটো ট্রেস হয়ে যায়, বুঝতে পারছেন? দেন তাহলে এখানে প্রিভিউ করলাম, এখন হচ্ছে কি এক্সপান্ড করে দিলাম, তাহলে এটা কি শেপ হয়ে গেল না? এখন আপনি চাইলে প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার আমি আগে এখানে বসিয়ে নিই, সরি এটা বসবে উপরেরটাতে, ও না সরি ওইটা বসবে সবার নিচেরটাতে তাই না? এরপরে বসবে কি লোকেশন সবার, এটাকেও কি করেন যদি আপনার রিসাইজ করতে প্রবলেম হয় তখন কি করে নেবেন, জুম করে নেবেন। আমি এই দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসতেছি, আমার কাজ করতে আরো যত সুবিধা হয়। এটারও কালার চেঞ্জ করা যাবে না। এখন দেখেন আমি ফ্রিতে ফ্রি হ্যান্ডে, সরি দুইটাকে ধরতে হবে নাকি, এইটাকে এবং এটাকে, দুইটাকে ধরে মিডিল। এখন যদি আমি এটা ফ্রি হ্যান্ডে বসাই এতটা পারফেক্টলি হবে না, এটার কালারও হোয়াইট হবে, হোয়াইট করে দিই, দিয়ে এই দুইটা যেহেতু কমপ্লিট, এই দুইটাকে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ অথবা রাইট মাউস ক্লিক করে কি করলাম, তাহলে দেখেন এই দুইটার নাড়াচাড়া করার সম্ভাবনা আছে। দেন এই দুইটাও যখন কমপ্লিট তখন কি দুইটাকে একসাথে ধরে গ্রুপ করে দিই। এখন হচ্ছে আসেন ইমেইল, এটাও ইমেজ ট্রেস করা আছে, কালারটা কি করলাম হোয়াইট, শিফট ধরে কিন্তু আমি ছোট করতেছি, কি ধরে, তার জন্য স্কোয়ার আকারে ছোট হচ্ছে। ইমেইল কি নিচে তাই না? ওকে, এই দুইটাকে আবার কি করবেন, এইটাকে ধরবেন, এটাকে ধরবেন, কি করবেন মিডল অ্যালাইনমেন্ট। ওকে, এরপর রাইট মাউস ক্লিক করে গ্রুপ। এখন এইটা কল নিয়ে আসি এখানে, আচ্ছা তাহলে এখানে আনার পরে এটাকে হচ্ছে কি করবেন, একটু মানে প্রয়োজন মতো রিসাইজ করেন, আমি তো কালারটা চেঞ্জ করি নাই, কালারটাও চেঞ্জ করে নিই। এখন এইটাকে হচ্ছে আবার মিডিল করি, করে গ্রুপ। দেখেন তাহলে আমি একটা সার্কেল যখন নিছি বাকি সবগুলো সার্কেলের মধ্যে বসিয়েছি, কোনোটা কি সার্কেলের সাথে মিলাইছি আমি, দেখেন এইটার সাথে যতটুকু ফাঁকা এটার মাঝেও কি ততটুকু ফাঁকা, এটার মাঝেও কি ততটুকু। এখন এই সবগুলোকে একসাথে ধরে আপনি আপনার পেজের উপর নিয়ে চলে আসেন, এনে আপনি বাকি কাজগুলো কমপ্লিট করেন। এখন দেখেন এখানে যে দূরত্ব আমি ব্যবহার করছি বা যে সাইজ ব্যবহার করছি পারফেক্টলি কি মিলে গেছে না? এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আমরা এইখান থেকে এই শেপের দুইটার মধ্যে যতটুকু ফাঁকা এর মাঝে কি তার থেকে ফাঁকা কি কম না? কিন্তু যদি এই জায়গাটা সমানভাবে ফাঁকা থাকে তাহলে আমার দেখতে কি ভালো লাগবে না? প্লাস এইটা সমানভাবে না মিলাইলে আমি এইটাকেও সমানভাবে মিলাইতে পারবো না। তার জন্য আমি এইটাকেও ধরলাম শিফট দিয়ে, এটাকে ধরলাম শিফট দিয়ে, কি এটাকে ধরলাম শিফট দিয়ে,
এখন দেখেন, এখন অ্যালাইনমেন্ট কোন দিকে করতে হবে? গ্যাপটা নিয়ন্ত্রণ, উপর নিচের গ্যাপ নিয়ন্ত্রণ করতে হবে না? ডানে বামের না উপর নিচের? তাহলে আমরা অ্যালাইনমেন্ট আবার চলে যাই, অ্যালাইনমেন্ট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে আমরা এই ছয়টার কাজ দেখছি। নিচে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং এর মধ্যে, একটা আছে কি ভার্টিক্যালি মানে উপর নিচে না, আর এটা হচ্ছে কি ডানে বামে। এখন আমাদের প্রয়োজন কি? তাহলে এইটাতে ক্লিক করলে দেখেন একটু সরে যেয়ে কি ঠিকঠাক হয়ে গেছে না? আমি এটা আরেকটু বোঝানোর জন্য সুন্দরভাবে বোঝার জন্য আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করে একটু দেখাই এখানে কাজটা কেমনে করে। ধরেন আচ্ছা, এটা যেহেতু আমাকে ঝামেলা করতেছে না, তাহলে শুরুতেই বলছি যে শেপ আপনাকে বেশি বিরক্ত করবে তাকে কি লক করে দিতে হবে। তাহলে এখান থেকে লক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডও ঝামেলা করবে আমাকে একটু, ঠিক আছে? কারণ ব্যাকগ্রাউন্ড এখন এখন তো এইটা, এখন ক্লিক করতে গেলে কোনটাই ক্লিক পড়বে? কারণ এটা লক করা, মানে লক করা শেপের উপরে ক্লিক করলে তার নিচে যেটা আনলক থাকে সেইটা সিলেক্ট হয়, বুঝতে পারছেন? তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকেও কি করলাম, লক করে দিলাম। এবার ধরি একে, আমি এখন ড্রাগ করেও ধরতে পারবো একে, ঠিক আছে? ধরে অল্টার দিয়ে কপি করে এখানে আরেকটা নিয়ে আসলাম। এখন দেখেন, ধরেন আপনার যদি স্পেসটা এত বড় রাখতেন, খেয়াল করেন এটার মধ্যে অনেক বেশি, আপনি যখন ফ্রি হ্যান্ডে মিলাবেন তখন আসলে ধরেন আপনি এইটাকে হচ্ছে ফ্রি হ্যান্ডে মিলাচ্ছেন, এই স্পেসটা এখানে এতটুকু রাখলেন, এখানে এতটুকু রাখলেন, তাও মিলতেছে না, আবার একটু উপরে উঠাইলেন, মোটামুটি একটা হইছে নাকি? কিন্তু আমি যখন এইভাবে ধরতেছি সবগুলোকে, একটার মাঝে স্পেস বেশি আছে নাকি? এমনও হতে পারে দুইটার মাঝে স্পেসটা কম বেশি আছে। তা এখন আমি যদি অ্যালাইনমেন্টে যে এইটাতে ক্লিক করি, দেখেন এখন আমি যদি দুইটাকে পাশাপাশি একটু নিই, খেয়াল করেন আমার মানে আমি হয়তো হাতে আইডিয়া পাইছি, কিন্তু আপনার আরো বেশি এলোমেলো হবে না? কারণ তখন দেখা গেল এটা থাকবে কোথায়, হাত দিয়ে বানাইতে গেলে এটা একটু নিচে থাকবে, আবার এমন হতে পারে এটা আর একটু বেশি নিচে চলে আসতে পারে, বা এটা একটু উপরে, মানে কম বেশি হবেই। আর অটোমেটিক্যালি করলে এইটা থেকে এর দূরত্ব যা আছে এটা থেকে এটার কি সেই দূরত্ব আছে। আমরা একটু মেপে দেখি। দেখেন একটা শেপ নিলাম মাপার জন্য, চাইলে আপনি মেপে মেপে বসাইতে পারেন, তাই না? কিন্তু এটার অনেক হ্যাজেল। দেখেন সেম দূরত্ব আছে, এটার মধ্যেও কি সেম দূরত্ব না? তাহলে দুইটা অবজেক্টের মধ্যে হরিজেন্টালি বা ভার্টিক্যালি, এখন বলতে পারেন স্যার এইখানে তো হচ্ছে এই একটার মধ্যে দুইটা অবজেক্ট আছে, তাই না? কিন্তু যখনই এই দুইটাকে গ্রুপ করছি তার মানে এই কয়টা অবজেক্টে পরিণত হয়ে গেছে, মানে ওর অ্যালাইনমেন্ট বা ওর হিসাব কিতাব সব কি একসাথে হচ্ছে, ঠিক আছে? তা সেম কাজটা আমরা কোথায় করছি? আমাদের এই পেজের মধ্যে করছি না? এখন এখানে একটু প্রবলেম হবে স্যার, সেটা হচ্ছে কি আমাদের আইকন আর হচ্ছে ইয়াটা একটু বেশি মানে বড় ছোট হয়ে যাবে, তাই না? কারণ লেখাটা অনেক ছোট, আইকনটা অনেক বড় মনে হচ্ছে। আমি সবগুলোকে একসাথে ধরে একটু ছোট করে দিলাম। দেখেন সবগুলোকে ধরে একসাথে ছোট করে দিলাম, তাহলে আমার এখানে কি হচ্ছে, মানে সবগুলো আরো ছোট হয়েছে না? এখন আপনি চাইলে একটু স্পেসটা আর একটু বাড়াই নিতে পারেন, সমস্যা নেই। নিয়ে হচ্ছে কি হরিজেন্টালি ডিস্ট্রিবিউট। আচ্ছা, তাহলে আমাদের এইটা চলে গেল নাকি স্যারেরা? এখন হচ্ছে এইটার সাথে কাকে মিল করবেন? এটা ধরেন আমি মাঝ বরাবর বসিয়ে নিলাম, বা মাঝ বরাবর বসানোর জন্য আমাদের হচ্ছে আবার পরে অ্যাপ্লাই করব এইটার সাথে এইটাকে, এটার সাথে কাকে অ্যালাইন করব? এইটা থাকবে কোথায়, এর মাঝ বরাবর না? তাহলে এইটাকে ধরলাম শিফট দিয়ে, এইটাকে ধরলাম, লক করব কাকে? এইটাকে না? এটাকে কি করে দিলাম, লক করে মিডিল। আসছে মিডিলে। এর আগে একটা কাজ করি, এইদিকে ফাঁকা জায়গাটা অনেক বেশি না? তাহলে আগে হচ্ছে আমি এইগুলোকে ধরে একটু সামনের দিকে ঠিকঠাক করে নিই। আগে হচ্ছে কোন দিকে অ্যালাইন করলাম, এই দিকে, কারণ এখানেও একটা শেপ এরকম থাকতে পারে নাকি, কম বেশি হতে পারে না? তা প্রথম হচ্ছে আমি কি করে নিচ্ছি, এখান থেকে রাইটে লেফটের অ্যালাইনমেন্টটা করে নিলাম, এবং টেক্সটটা কি লেফটেই আছে এটা শিওর হয়ে নিলাম। এখন এটা আরেকটু কি সামনে আগাইতে হবে না? কতটুকু ফাঁকা রাখলে আপনার ভালো লাগবে সেই অনুযায়ী আপনি ফাঁকা রাখবেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা ফাঁকা রাখলে কি, এখন এখানে 18% ভিউ আছে, তাই না?
আমি 100% ভিউতে দেখব যে আসলে কোনটা আমার কাছে। দেখেন এতটুকু ফাঁকা রাখলে কি ভালো লাগে? এন্ড আইকনটা মনে হচ্ছে আমার কাছে আর একটু ছোট হইলে কি ভালো লাগতো। তাহলে আইকনটাকে আরো একটু জাস্ট জুম করে নিলাম। আচ্ছা, এখন আইকনটাকে আর একটু ছোট করলাম। স্পেস যা আছে আর সমস্যা হবে না। তাহলে এখন এটার মধ্যে স্পেসিংটা ঠিক করলাম, এইগুলোর মধ্যে হচ্ছে কি রাইট অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। এখন আসি, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে এইটাকে কি করব, লক। এখান থেকে মিডিল হয়েছে মাঝামাঝি। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। আবার এইটাকে ধরেন, এটাকে ধরেন, এটাকে কি করেন, লক। এটাতে মাঝামাঝি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আবার এটাকে ধরেন, এটাকে ধরেন। দেখেন আমি কি হাত দিয়ে উঠাচ্ছি না অটোমেটিক্যালি উঠাই ফেলতেছি না? আবার এটাকে ধরেন, ধরার পরে এটা কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনার যদি এই জায়গা এই শেপটা এমন হয় ক্যারেক্টারের মধ্যে আমার লাইন স্পেস 6-7 আছে না, এন্ড আপনি যদি এখানে এই লাইন স্পেসটা লিডিংটা বাড়াই ফেলেন, ধরেন হচ্ছে 300 ইউজ করছেন, ওকে, তাহলে অনেক সময় এরকমটা হইলে আপনি যখন অ্যালাইনমেন্ট করতে যাবেন এ কিন্তু এলোমেলো করতে পারে, ঠিক আছে? এই জন্য এখানে লাইন স্পেসটা কত মানে সিমিলারই রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো একসাথে অ্যালাইনমেন্ট হয়েছে, এটা লক করে এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম কন্ট্রোল জি দিয়ে কি। তাহলে দেখেন আমার সবগুলোর এই পাশে আমি একটু লাইন টানি যদি আপনাদের বোঝানোর জন্য, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। দেখেন এই লাইনটা আমার সোজা আছে, এই লাইনটাও কি সোজা আছে, সোজা আছে। দেন এখান থেকে এই লাইনটা যদি দেখেন মিডিল বরাবর আছে। আবার এটাকেও যদি যান মাঝ বরাবর কি আছে, আছে না? তাহলে একটু 19-20 হবে। তাহলে এই জন্য আর এর আগে আমরা যখন কাজ করতাম তখন কি করতাম জানেন, এই যে যে লাইনগুলো আছে না এইগুলো নিয়ে নিয়ে এখানে বসাইতাম, বসাই বসাই কি করা হয়তো এইটাকে মাঝামাঝি মানে ফ্রি হ্যান্ডে বসানো লাগতো। এখন আর এত ঝামেলা করা লাগে, জাস্ট অ্যালাইনমেন্ট অপশন ব্যবহার করে আপনি সহজে কি। এখন দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে, তাই না? এবং এইগুলোর মধ্যেও দূরত্ব কি আছে, সেম আছে। যদি এখনো যদি এলোমেলো থাকে, গ্রুপ করার পর দেখলেন এরকম এলোমেলো আছে, তাহলে তখন আবার কি করবেন, জাস্ট সবগুলোকে সিলেক্ট করে আবার কি দিবেন, ডিস্ট্রিবিউট, ওকে। কন্ট্রোল জেড করলাম যেহেতু আমার পূর্বেরটাই কি ছিল। এখন এখান থেকে সবগুলোকে ধরলাম, ধরে এবার এইটুকুকে কি করে ফেলবো, রাইট মাউস ক্লিক করে গ্রুপ করে ফেলবো। কেন গ্রুপ করলাম, কারণ এই সম্পূর্ণটা মিলে আমার একটা অবজেক্ট না। আর এইটা থাকতে হবে কোথায়, এই পেজের মানে এই শেপের মধ্যখানে। দেখেন এটা কোথায় আছে, এই শেপের মাঝখানে আছে না, উপরেও যতটুকু জায়গা নিচেও ততটুকু জায়গা না? তাহলে আবার দেখেন আমি এইটাকে ধরতেছি আর এই শেপটা তো অলরেডি আমি এর আগে কি করে ফেলছি, তাহলে এটাকে আনলক করে আসবো না? এখান থেকে এটাকে কি করলাম, আনলক করলাম, এইটাকে ধরলাম, আবার হচ্ছে কাকে ধরলাম, এইটাকে ধরলাম, ধরছি। এখন অবজেক্ট লক করব কাকে, শেপকে না, শেপকে লক করে দিলাম, তাই তো? দেওয়ার পরে এখন এখান থেকে কোন মিডিল দিব, শুধুমাত্র ভার্টিক্যালি মিডিল, তাই না? আর যদি আমি এদিকে আবার মিডিল দিই তাহলে কিন্তু আমার মাঝে চলে আসবে, কিন্তু মাঝে তো আসার কোনো দরকার নেই, কারণ আমার এখানে কি এই লাইনের সাথে থাকবে না, শুধুমাত্র মাঝে আসবে কোন দিকের, ভার্টিক্যালি। আচ্ছা তাহলে এই শেপের মাঝখানেও পাঠানো শেষ নাকি? আবার এই শেপটা আছে কি এই আর্টবোর্ডের মাঝখানে, তাই না? তাহলে আমি আবার কি করি, এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, দুইটাকে ধরে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ অথবা রাইট মাউস ক্লিক করে কি গ্রুপ। তার মানে দেখেন তাহলে এইটা টোটালটা মিলে কি একটা পার্ট হয়ে গেছে না? এখন আবার কাকে ধরবো, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম, এইটা তো ধরাই আছে, আর কাকে ধরতেছি, ব্যাকগ্রাউন্ড। এখন ফিক্সড করব কাকে, ব্যাকগ্রাউন্ডকে ফিক্সড করলাম। এখন এখান থেকে কি মিডিল অ্যাপ্লাই করলাম। দেখেন অল্প একটু এলোমেলো ছিল না, সেইটুকু কি হইল, পারফেক্টলি মিশে গেল, ওকে।
আর নামটা তো আমি এর পূর্বে কি মিডিল করছিলাম, তারপরে আবারও একটু নামটা কি করব, জাস্ট এইটাকে ধরলাম, নিচের ব্যাকগ্রাউন্ডকে ধরলাম, ধরে আর যদি ব্যাকগ্রাউন্ডের সাথে মিডিল না করে এর সাথে মিডিল করেন তাহলে কাকে ধরবেন, এটাকে ধরবেন, এটাকে ধরবেন, এটাকে কি করেন লক করেন, মিডিল করেন। তো ওইটা আগে থেকে যেহেতু করছে এই জন্য আর নাড়াচাড়া করছে না। তাহলে দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা বিজনেস কার্ড কি কমপ্লিট না। এখন বলতে পারেন স্যার এই বিজনেস কার্ডটা তো এই যে দেখেন এখানে কি আছে, এখন এই রাউন্ডটা হচ্ছে প্রেজেন্টেশনে বানাই, কিসে বানাই, প্রেজেন্টেশন। যখন এটাকে আমি কোনো ব্যক্তির কাছে পাঠাবো বা কাউকে দেখার জন্য দিব তখন এই রাউন্ড করে দিব, কিন্তু ডিজাইনটা কি হয় এরকম ভাবে চার কোনায়। এখন এখানে আর একটা ইফেক্ট অ্যাপ্লাই করা আছে এটার মধ্যে, সেটা হচ্ছে দেখেন ভিতরে কিছু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না। তো এইটা আপনাদের জন্য এখন একটু কষ্টকর হবে, যার জন্য আমি এটা এখন আপাতত দেখাচ্ছি না। ওয়াটারমার্ক ছাড়াই আপনারা এখানে কি করেন ডিজাইন করেন, নাকি ওয়াটারমার্কটাও দেখাই দিব।